দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। আমাদের এই জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয়ের আলোচনা করি, তার বিশ্লেষণ করি এবং ঘটনার পেছনে কি ঘটনাগুলো থাকতে পারে তার একটি পর্যালোচনা করার চেষ্টা করি। আমাদের সাথে স্টুডিওতে যে উপস্থিত হন আমাদের যে আলোচকরা, তাদের সাথে আজকের আলোচনার বিষয় পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন। এই প্রসঙ্গে আলাপ করার জন্য এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মুজাহিদ ইসলাম এবং আছেন আমাদের সাথে অনলাইন প্ল্যাটফর্মে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। এছাড়াও আমাদের আরও একজন অতিথি কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। আমি ডক্টর মুজাহিদ ইসলাম এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল আপনাদের দুজনকে আসলে স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন। আমরা যদি আলোচনা ডক্টর মুজাহিদ ইসলাম আপনার মাধ্যমে শুরু করি প্রথম প্রশ্নটি দিয়ে, যে পার্বত্য চট্টগ্রামে পরিপূর্ণ শান্তি আনতে উন্নয়ন কতটা জরুরি, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ কিছু সমস্যা আছে। তো এর মধ্যে 1997 সালে বাংলাদেশ সরকারের সঙ্গে জনসংহতি সমিতির যে চুক্তিটা হয়েছিল, সেই চুক্তির মধ্যে দিয়ে এই সমস্যার অনেকটা সমাধানও হয়েছে। আগে যে পর্যায়টা ছিল তার থেকে এখন অনেক ভালো অবস্থায় আছে, আমি এটা আগে শুরুতেই বলে নেব। এবং 1997 সালের যে চুক্তি, পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি, যেটাকে শান্তি চুক্তি হিসেবে আখ্যায়িত করা হয়, এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে এই অঞ্চলে আসলে ইতিমধ্যেই বেশ কিছু ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, অর্থাৎ উন্নয়ন হচ্ছে। আমরা যদি 1997 সালের আগের পার্বত্য চট্টগ্রামে যাই আর এখন যদি পার্বত্য চট্টগ্রামে যাই, তাহলে আমরা দেখব যে এই অঞ্চলের ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। তো আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন অঞ্চলে যে অশান্তি, যে যুদ্ধ, কনফ্লিক্ট, পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে এই ধরনের বিবাদ, সংঘাত, সংঘর্ষ ইত্যাদি আছে, সেখানে দেখা গেছে যে যদি উন্নয়ন হয় তাহলে এটার সম্ভাবনা কমে যায়। এখন উন্নয়নটা কি হয়, যে বেশিরভাগ ক্ষেত্রে একটা থিওরি আছে যেটাকে বলা হয় যে রিলেটিভ ডিপ্রাইভেশন থিওরি, যেটার মূল বিষয়বস্তুটাই হচ্ছে যে মানুষের মধ্যে যে দারিদ্র বঞ্চনা বোধ থাকে, সেই বঞ্চনার কারণে মানুষ ক্ষুব্ধ হয়ে পড়ে এবং সেই ক্ষুব্ধ হয়ে গেলে তখন সেই অঞ্চলে মানুষের মধ্যে সংঘাত, সংঘর্ষ তৈরি হয়। আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, 1947 থেকে 1971 সাল পর্যন্ত আমাদের বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে আমরা যে মুক্তি সংগ্রাম করলাম, স্বাধীনতা যুদ্ধ করলাম, তার একটা বড় কারণ ছিল যে বঞ্চনা বোধ। তো পৃথিবীতেই বাংলাদেশের মতো পৃথিবীর বিভিন্ন জায়গায় বঞ্চনা বোধ হচ্ছে সংঘাত সংঘর্ষকে অনিবার্য করে তোলে। ফলে উন্নয়ন হচ্ছে সেই বঞ্চনা বোধটাকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে খুবই কার্যকরী একটি উপায়। তো সেই বিবেচনায় আমি বলবো যে উন্নয়নটা খুবই জরুরি। তবে একটা বিষয় আবার এখানে আমাদের মনে রাখতে হবে, অমর্ত্য সেনের খুব গুরুত্বপূর্ণ গবেষণা আছে যেটাকে বলা হয় ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, এবং সেই গবেষণার একটা বিষয়বস্তু হচ্ছে এরকম যে উন্নয়ন বলতে আসলে আমরা কি বুঝবো। উন্নয়ন যদি আমরা মনে করি যে শুধুমাত্র রাস্তাঘাট, সড়ক ইত্যাদি, সেতু ইত্যাদি করা, সেটা একটা ধরনের উন্নয়ন। আবার উন্নয়নকে নতুন করে যে সংজ্ঞায়িত করা হয় সেটা হচ্ছে জনগণের যে কথা বলার স্বাধীনতা, গণতন্ত্রের চর্চা, সেই উন্নয়নের ফলে যে সামষ্টিক যে উন্নয়নের বিষয়টা এবং সামগ্রিকভাবে উন্নয়ন যে বিষয়টা, সেটা আসলে খুবই জরুরি পার্বত্য চট্টগ্রাম সহ পৃথিবীর যে কোনো অঞ্চলে যেখানে ন্যূনতম সংঘর্ষ বা সংঘাতের সম্ভাবনা আছে, সকল অঞ্চলে এই উন্নয়নটা খুবই জরুরি। এবং উন্নয়ন সংঘাত সংঘর্ষকে নিশ্চিতভাবেই প্রশমন করে। জি, আমি একটু সম্পর্কে একটি বিষয় বলতে চাই যে আমাদের এই ভূখণ্ড বদ্বীপ বিবেচনায় একটি বৈশ্বিক মানচিত্রে খুব গুরুত্বপূর্ণ একটি অবস্থান বিবেচনা করে। আবার আমাদের পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চলটি, এটি যদি ভৌগোলিক বিবেচনা করেন, এখানে ভূরাজনৈতিক এক ধরনের কৌশল আছে, 3 ধরনের প্রতিবেশী বা 2 ধরনের প্রতিবেশীর সাথে এক ধরনের যোগাযোগ আছে, খুব নিকটবর্তী অবস্থানে চীন আছে, আবার 7 সিস্টার আছে। সার্বিকভাবে এই যেই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হিসেবে বিবেচিত, বাংলাদেশের ভূখণ্ড এটি সার্বভৌমত্ব রক্ষারও একটি বিষয় রয়েছে। মূলত যেটি বলতে চাই যে উন্নয়নের সবচেয়ে বড় যে রূপরেখাটি দেখা দিয়েছে সেনাবাহিনীর মধ্য দিয়ে যোগাযোগ স্থাপনের একটি বড় ধরনের ভূমিকা আছে। এই জায়গাটি কতখানি আসলে শান্তি আনয়নে যদি বলি, সেখানে কতখানি কার্যকর হিসেবে কাজ করছে? আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে 1997 সালের পর থেকেই তো আসলে অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে এবং ক্রমাগত আমি যেটা মনে করি যে অবস্থার উন্নতিই হচ্ছে। যদিও বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্ন আসে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের সংঘর্ষ সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, কিন্তু আমার বিবেচনায় আমি যেটা বলবো যে আমি এটাকে ক্রমাগত ভালোর দিকেই দেখি। তো এই যে ভালো যে হচ্ছে, এই ভালো হবার কারণটা কি? ভালো হবার কারণটা হচ্ছে উভয় পক্ষের মধ্যে এক ধরনের সহনশীলতা। এটা পার্বত্য চট্টগ্রামের যারা
1997 সালের আগ পর্যন্ত সংঘর্ষে ছিলেন, তারাও একটা জিনিস উপলব্ধি করতে পেরেছেন যে আসলে সেটা শেষ পর্যন্ত তাদের খুব একটা মঙ্গলজনক, তাদের জন্য খুব একটা মঙ্গলজনক হয়নি। এখন এই বাংলাদেশ রাষ্ট্রটাকে সবাইকে উপলব্ধি করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রটি হচ্ছে আমাদের সকলের, এখানে পাহাড়ি বাঙালি সবার মিলেই হচ্ছে, সবার আগে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি, এটা হলো সবার আগে বড় কথা। এখন সেই বিবেচনায় এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন স্টেক হোল্ডার্স আছে যারা, তারা বিভিন্নভাবে কাজ করছে। আপনি যথার্থ বলেছেন যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আপনার পৃথিবীর যে বর্তমান যে বিভিন্ন জাতি রাষ্ট্র বা বিভিন্ন যে পরাশক্তি বা শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে তাদের যে ইন্টারেস্ট, তার ফলে এই অঞ্চলের যে জিও পলিটিক্স বা ভূরাজনীতির যে গুরুত্বটা, সেই গুরুত্বটা বেড়ে যাওয়ার মধ্য দিয়ে আপনার এই জায়গায় নতুন করে এক ধরনের নিরাপত্তাহীনতা বা নিরাপত্তা বোধ তৈরি করা বা সেটা নিয়ে প্রশ্ন তৈরি করার যথেষ্ট সুযোগ রয়ে গেছে। কারণ আমরা জানি যে বর্তমান যে ভারত, তারপরে হচ্ছে চীন, তারপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের প্রতিবেশী মিয়ানমার, এই সমগ্র সব কিছু মিলে ভারতের যে 7 সিস্টার্স আমরা যেটা বলি নর্থ ইস্ট উইং যে রিজিয়নটা আছে, সেই রিজিয়নটা যেটা আছে সেখানকার যে রাজনীতি, সব কিছু মিলে এই অঞ্চলের রাজনীতির মধ্যে অস্থিতিশীলতা তৈরি করার যথেষ্ট কারণ থাকে বলে আমি মনে করি। কিন্তু এই সমস্ত কারণের মধ্যে আমি যেটা আমার বিবেচনায় যেটা আমি বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা যোগাযোগ মাধ্যমটাকে আরও অনেক বেশি উন্নত করছে। যোগাযোগ ব্যবস্থা হচ্ছে খুবই জরুরি। যোগাযোগ ব্যবস্থা শুধু রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য যেমন জরুরি, আবার একই সঙ্গে স্থানীয় যে মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য জরুরি। যেমনটি ধরুন পার্বত্য চট্টগ্রামে আমরা যদি যাই তো 10 বছর আগে যে অঞ্চলের মানুষ একটি মানে তার গ্রাম থেকে একটা শহর অঞ্চলে আসতে 2 দিন লাগতো বা 24 ঘন্টা লাগতো, এখন সেটা মাত্র আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে তারা সেখানে চলে আসতেছে। এই যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থার মধ্যে ওই অঞ্চলের মানুষের শিক্ষার বিকাশ ঘটছে, এই যোগাযোগ ব্যবস্থার ফলে ওই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটছে, যোগাযোগ ব্যবস্থার জন্য মানুষের অর্থনৈতিক সুযোগ তৈরি হয়েছে। ফলে একটা সময় যে বঞ্চনা বোধ থেকে তারপরে অর্থনৈতিক যে অভাব, সেটার কারণে মানুষজন যে কারণে সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল, সেটার আসলে এখন সম্ভাবনাটা অনেকটাই কমে গেছে। এটা হচ্ছে আমি বলছি উন্নয়নের মাধ্যমে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে সংঘর্ষ বা পারস্পরিক শান্তি তৈরি করা বা শান্তির সুযোগ তৈরি করা। অন্যদিকে আমরা যদি নিরাপত্তার কথা বিবেচনা করি, তাহলে নিরাপত্তার বিবেচনায় তো যে কোনো অঞ্চল যেখানে যোগাযোগ ব্যবস্থা যত ভালো, সেই অঞ্চলটি আপনার যে কোনো রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য খুবই সহায়ক। অর্থাৎ নিরাপত্তা ছাড়া রাষ্ট্রীয় ভালো যোগাযোগ ব্যবস্থা ছাড়া আপনার এটাকে কি বলে যে নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা রাষ্ট্রের পক্ষে প্রদান করা সম্ভব হয় না। আমি একটা উদাহরণ দিই, পুরনো উদাহরণ যদিও, সেটা হলো ধরুন যে ব্রিটিশরা এই অঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থা চালু করছিলেন। এই যে রেল যোগাযোগ ব্যবস্থা চালু করার একটা বড় কারণ ছিল হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। নিরাপত্তা নিশ্চিত করার কারণ দিল্লিতে ব্রিটিশ সেনাবাহিনী আছে, কলকাতায় সংঘর্ষ হচ্ছে। এখন আপনার রেল যোগাযোগের মধ্য দিয়ে মাত্র দেখা যেত যে 20 ঘন্টার মধ্যে সেনাবাহিনী চলে আসতো এখানে, কিন্তু যদি এই রেল যোগাযোগ না থাকতো সেই ক্ষেত্রে তাদের সময় লাগতে পারতো হচ্ছে কয়েকদিন। ফলে যে সৈন্যের যে মোবিলাইজেশন, ট্রুপস মোবিলাইজেশন, মানে সৈন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যে পাঠানো, সেটার জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। ফলে নিরাপত্তার বিবেচনা একদিকে, আরেকদিকে হচ্ছে শান্তির বিবেচনায়, সকল বিবেচনায় আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, ডক্টর মুজাহিদ ইসলাম, আপনি আমাদের সাথে থাকবেন। দর্শক, আমাদের সাথে অনলাইন প্ল্যাটফর্মে আরও একজন অতিথি যুক্ত রয়েছেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, নিরাপত্তা বিশ্লেষক। জনাব শামীম কামাল, আপনাকে শুভেচ্ছা আমাদের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকের বিষয় পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, আমরা কথা বলছিলাম। আমাদের সাথে স্টুডিওতে 2 জন অতিথি রয়েছেন। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে পার্বত্য চট্টগ্রামে যতটুকু আধুনিকায়ন এবং উন্নয়ন হয়েছে, সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য, কিন্তু যে কোনো জায়গাতেই আসলে সেনাবাহিনী যখন কাজ করতে যান সেনা সদস্যরা, সেখানকার স্থানীয়দের সহযোগিতা বা অসহযোগিতা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। এই যে পার্বত্য চট্টগ্রামে আধুনিকায়ন এবং উন্নয়নের যে কাজ সেনাবাহিনী করেছে, সেখানকার স্থানীয়দের সহযোগিতা আসলে কতটুকু পেয়েছে এবং অসুবিধা সৃষ্টির জন্য কাদের দায়ী করবেন আপনি? আপনাকে ধন্যবাদ আজকের বিজ্ঞ সহ আলোচক বৃন্দ, তার মধ্যে প্রফেসর মুজাহিদ আমার পিএইচডি প্যানেলিস্ট, যদি ওনার মনে থাকে মিলিটারি ডিপ্লোমেসির উপর আমি পিএইচডি করছিলাম। তো যাই হোক, এবং দর্শক শ্রোতাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মূলত পার্বত্য চট্টগ্রামের যে উন্নয়ন এতদিন হয়েছে, সেখানে স্থানীয় জনগণের সহযোগিতায় কোনো সমস্যা হয়নি, কিন্তু এখানে নিরাপত্তার ব্যাপারটা কিন্তু সবসময় প্রশ্নবিদ্ধ ছিল। এর মূল কারণ হচ্ছে
1997 সালে 2রা ডিসেম্বর যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছে, এটা একেবারেই গোজামিল দেওয়া একটা শান্তি চুক্তি, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে, বিশেষ করে গত 17 বছর আওয়ামী শাসন আমলে এটা নিয়ে কেউ টু শব্দটা করতে পারেনি। আমি কেন এটাকে গোজামিল বলছি, দেখুন এটা 77টা ক্লজ আছে, খুব সম্ভবত এখানে 26টা ক্লজ বাস্তবায়ন করা হয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে ভূমি ব্যবস্থা, ভূমির বন্দোবস্ত পার্বত্য চট্টগ্রামে কিন্তু সমতলের মতো নয়। এখানে হচ্ছে ওই স্থানীয় যে নেতৃত্ব প্রতিনিধি আছে, হেডম্যান বা কারবারি, তারা জায়গা বেটে দেয় এবং সেই অনুযায়ী তারা প্রথাগতভাবে এভাবে চাষ করে আসছে। কিন্তু এখানে বাঙালিরা যাওয়ার পরে, মানে বাংলাদেশি অন্যান্য সমতল থেকে নিয়ে যাওয়ার পরে এখানে কিন্তু একটা বড় ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে জমির মালিকানা নিয়ে। এদের কোনো কাগজপত্র নাই। খাগড়াছড়িতে যে ভূমি অফিস ছিল সেখানে সমস্ত কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় এবং জটিল এবং যেটা একেবারেই অসম্ভব বাস্তবায়ন করা, সেটা হলো ভূমি ব্যবস্থা। ল্যান্ড কমিশন হয়েছে, তার চেয়ারম্যান 5 জন প্রায় পরিবর্তন হয়েছে, এখানে কয়েক হাজার, সম্ভবত 27,000 মামলা পড়েছে, একটির সমাধান হয়নি। সুতরাং সেই প্রেক্ষিতে আমি বলবো এই পার্বত্য চট্টগ্রামের যে শান্তি চুক্তিটা আছে এটা মোটেই কার্যকরী। তখন একটা বিশেষ ব্যবস্থায় করা হয়েছিল, বিশেষ উদ্দেশ্যে করা হয়েছিল। তখন জেএসএস এর যে নেতা সন্তু লারমা, সে যে সুযোগ সুবিধা নিয়ে এই চুক্তিটা করেছে, তার পক্ষে আর ওই জঙ্গলে ফিরে যাওয়া সম্ভব না। ফলত যেটা হয়েছে, মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে এই শান্তি চুক্তি বিরোধী নিয়ে একাধিক গ্রুপ, এখন কিন্তু বর্তমানে 6টি বড় বড় গ্রুপ কাজ করছে, যারা এই শান্তি চুক্তিকে মানে না বা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার যেটা করেছে, এই চুক্তির কিছু কিছু শর্ত মেনে কোন কোন জায়গা থেকে প্রায় 246টা ক্যাম্প উইথড্র করেছে। সুতরাং সেখানে একটি নিরাপত্তার একটি মানে শূন্যতা, বড় ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে। তো এর মধ্যে আপনি দেখুন যে কুকি চীনের ঘটনা, বা এখন পিসিজিএসএস, এমনকি 5ই অগাস্টে যে সরকারের পতন হলো, তারপরে কিন্তু প্রতি বিপ্লব আকারে পার্বত্য চট্টগ্রামকে আবার অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং এখানকার উন্নয়নকে আমরা যে দৃষ্টিতে দেখি, সেটা কিন্তু মানে সরকারের পক্ষ থেকে যথেষ্ট আগ্রহ নিয়ে যথেষ্ট সুবিচার করা হয়েছে বলে আমি মনে করি। কিন্তু তাদের যে দাবি আদিবাসীর দাবিটা মোটেই যৌক্তিক নয়। ইন্ডিজিনাস পিপলের যে সংজ্ঞা, সেখানে যে 4-5টা প্রধান ক্যারেক্টারিস্টিক্স আছে, তাতে কিন্তু তারা আদিবাসী হতে পারে না। যেমন প্রথম হচ্ছে তাদের একটা সেলফ আইডেন্টিটি থাকতে হবে, হ্যাঁ তারা চাকমা, মারমা, এরকম 13টা উপজাতি আছে। দ্বিতীয়ত হলো তাদের সংস্কৃতি এখানে এই বাংলাদেশের যে মূল জনগণের সংস্কৃতি তার থেকে পৃথক হবে, সেই শর্ত পূরণ করে। কিন্তু সবচেয়ে বড় যে 2টা কারণ, যে 2টা শর্ত, সেটা হচ্ছে তার ওই এলাকার, তার টেরিটোরিয়াল যে ওই ভূমিপুত্র হতে হবে, যেটা তারা নয়। তৃতীয়ত হলো বঞ্চিত কিনা, তারা বঞ্চিত নয়। সুতরাং এই তো একটা বড় শর্ত তারা কিন্তু মানে না। সুতরাং এই 2টা শর্তে তারা আদিবাসী হিসেবে মোটেই বিবেচিত হয় না, কারণ আদিবাসী হতে হলে তাদের স্পেশাল কিছু রাইটস আছে। সুতরাং সার্বিকভাবে পার্বত্য চট্টগ্রামে 80-র দশকের পরে বাংলাদেশ সরকার যে ভূমিকা নিয়েছে, আজকে সারা বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটনের স্থানগুলি কিন্তু পার্বত্য চট্টগ্রামে। সেখানে নীলগিরি বলেন, রুমা বলেন, রোয়াংছড়ি বলেন, এই জায়গাগুলি, বান্দরবন, এই জায়গাগুলিতে যে দুর্গম রাস্তায় সেনাবাহিনী যেভাবে কাজ করেছে, এটা কিন্তু অন্যান্য জায়গায় হয়নি এবং অত্যন্ত ব্যয়বহুল। সুতরাং অনেক কিছুই করেছে। এখানে সিএসটিডিবি সহ যে অন্যান্য যে বিষয়গুলি আছে, এখানে কিন্তু প্রতিনিধিত্ব কিন্তু তাদের কাছে দেওয়ার কথা ছিল এই শান্তি চুক্তি অনুযায়ী। সুতরাং সেগুলি কিছুই করা হয়নি। অ্যাজ এ রেজাল্ট আমি মনে করি এই শান্তি চুক্তি কোনোভাবে টেকানো সম্ভব নয়। বাট তারপর সরকারের পক্ষ থেকে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যে কাজটা করেছে, তাতে কিন্তু কোনো পক্ষ থেকে আমরা বাধাপ্রাপ্ত হইনি। খুবই ইন্টারেস্টিং বিষয়, আমি এই 2টি প্রান্তিক অঞ্চলে আমি 2-3 বার চাকরি করেছি, রাঙ্গামাটি এবং বান্দরবনের একদম রিমোট এলাকায়, এবং আমি কোনো সময় আমি স্থানীয় জনগণ থেকে প্রতিরোধটা কিন্তু পাইনি। কিন্তু যারা বিচ্ছিন্নবাদী, যারা এটা মানতে চাচ্ছে না, এবং তারা কিন্তু ক্রমাগতভাবে বাধা সৃষ্টি করছে, এবং এখানে প্রতিবেশী দেশ আমাদের এবার প্রচন্ড বাধা সৃষ্টি করছে। প্রথম থেকেই প্রবলেমটা করে যাচ্ছে। এতদিন বন্ধ ছিল, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল, আবার আওয়ামী লীগ সরকার পতনের পরে নতুন করে রসদ এবং নতুন করে এটাকে ফুয়েল দেওয়ার চেষ্টা করছে, যার স্পষ্ট আলামত আমরা দেখতে পাচ্ছি। জি,
ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কওয়াল, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের স্টুডিওতে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, আমরা একটু তার সাথে পরিচয় করে দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা দুজন অতিথির বক্তব্য শুনেছি। আমাদের আজকের বিষয় পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক হিসেবে আপনি আসলে কিভাবে বিবেচনা করেন এই বিষয়টি, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ব্যাঘাত ঘটানো অথবা উন্নয়ন যেন না হয়, দেশি বিদেশি যে ষড়যন্ত্রগুলোর কথা আসে, এই ষড়যন্ত্র আসলে সেই কারণেই কিনা? এক্স্যাক্টলি, প্রিসাইজলি আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতায় নিরিখে পার্বত্য চট্টগ্রাম একটা বৃহত্তর যে পাহাড়ি জনগোষ্ঠী তাদেরই এক্সটেনশন। প্রথমত আন্তর্জাতিক ক্ষেত্রে যে এখানে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে যে এদেরকে আমরা কি আদিবাসী বলবো নাকি উপজাতীয় বলবো। এই বিতর্কটা আমাদের দেশে একটা নির্দিষ্ট একটা অংশ এটাকে একটা হিসেবে ইমোশনাল প্লেনে নিয়ে এদেরকে আদিবাসী বলে পরিচয় করিয়ে দিতে চেষ্টা করেছে, যার ফলে এখানে একটা বড় ইন্টারনাল বিতর্ক শুরু হয়ে গেছে এবং বাইরে আমাদের যে এই দ্বিধা বিভক্ত ধারণাটা এটা খুব একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করেনি। কেননা আমি শুনেছি যে আমাদের বেশ কিছু অত্যন্ত বিদগ্ধ বুদ্ধিজীবী তারা দে ফিল ভেরি আনকমফোর্টেবল যখন এদেরকে জোর করে আদিবাসী বলানো হয়, তখন বলে যে এরা তো আদিবাসী নয়, এরা উপজাতি। এবং গভর্নমেন্টের পজিশনটাই আমার মনে হয় ঠিক। যাই হোক, এই ডিবেটটা বাদ দিয়ে তারপর যে আরও বৃহত্তর একটা ইস্যু আসে, ডেভেলপমেন্ট ইস্যু, এখানে এরা এখনও রাষ্ট্র ধারণার প্রতি সত্যিকারের একটা ইন্টিগ্রেশন বা আনুগত্য বা সহমর্মিতা ওইভাবে ডেভেলপ করেনি। তার কারণ হচ্ছে মূলত ভারতীয় ইন্টারভেনশন। ইন রিসেন্ট মান্থস আমরা দেখতে পেয়েছি যে ভারত বাংলাদেশের প্রতি অন দ্য হোল যেভাবে প্রোপাগ্যান্ডা ওয়ারফেয়ার চালিয়েছে এবং যেভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা নগ্নভাবে হস্তক্ষেপ করেছে, এতে ক্লিয়ারলি বোঝা যায় যে পার্বত্য চট্টগ্রামেও তারা এটাকে একটা পণ হিসাবে, হাতের হিসাবে ব্যবহার করতে চায়। দীর্ঘ সময় তারা পাকিস্তানেও একটা বড় রকমের টেররিস্ট কনসেপ্ট প্রমোট করে পাকিস্তানকে টেররিস্ট স্টেট হিসাবে এস্টাবলিশ করতে চেষ্টা করেছে। এখন বাংলাদেশেও তারা মৌলবাদী ইসলামের ধারার কথা প্রমোট করে পার্বত্য এলাকার লোকদের কিছু কিছু ক্ষেত্রে এরা নিয়ে যে তাদের মিডিয়ার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে একটা আলাদা সত্তা হিসাবে তুলে ধরতে চায়, হিউম্যান রাইটস ভায়োলেশনের জায়গা হিসাবে প্রমাণ করতে চায়। তাছাড়া আমাদের এখানে যেহেতু উন্নয়ন প্রক্রিয়া এখনও অনেক স্লো এবং যেহেতু আপনার যে যোগাযোগের মাত্রা ঠিকমতো গড়ে না ওঠায় এখন এই যে নতুন করে আবার কিছু কিছু ইনসার্জেন্ট মুভমেন্টস এনকারেজ করা হচ্ছে। এর সাথে আবার বাইরের একটা কনসেপ্ট ডেভেলপ করেছে, ওই যে খ্রিশ্চান স্টেট করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, এরকম একটা ধারণা তৈরি হয়েছে যেখানে বাংলাদেশের একটা অংশ, ভারতীয় কিছু অংশ আর মায়ানমারের কিছু অংশ মিলে এটা এখন সবচেয়ে মানে নতুন সংস্করণ এখানে জাতি রাষ্ট্র ধারণাকে চেঞ্জ করবার। আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রামে অনেকাংশেই আমাদের আন্তর্জাতিক উন্নয়ন প্রক্রিয়া আন্তর্জাতিকরণ করা উচিত। যদি আমরা এই পার্বত্য চট্টগ্রামের 3টা ডিস্ট্রিক্টে আন্তর্জাতিক প্রয়াসকে নিয়োগ করি এই ডেভেলপমেন্ট প্রসেসে, তাহলে কিন্তু অনেকাংশেই এই যে ভুল ব্যাখ্যা দেয় ভারত সেটা নিরসন করা সম্ভব। সেটা এখনো অনেকাংশে হয়ে ওঠেনি। একটা প্রবলেম হচ্ছে যে এই ধর্মীয়
লেবেল ব্যবহার করা যে ওদেরকে খ্রিস্টান করে দিচ্ছে আমেরিকানরা, তাদের ওয়েস্টার্ন কনস্পিরেসি রয়েছে এদের ধর্মকে ধর্মান্তর করার, এই চিন্তায় একটা মৌলবাদী প্রক্রিয়া সেখানে ঢুকে পড়েছে। জি, ডক্টর এম শাহিদুজ্জামান, আমরা আবার আপনার বক্তব্যের কাছে ফিরে আসবো। একটু সময় হচ্ছে একটি বিরতি নেন, আমরা বিরতি থেকে ঘুরে আসি। দর্শক, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন নিয়ে আরও আলোচনা হবে, একটি বিরতিতে যাচ্ছি, সাথেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমাদের আজকের যে আলোচনার বিষয় পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন। আমার সাথে তিনজন অতিথি রয়েছেন, দুজন স্টুডিওতে, একজন অনলাইনে। আমার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মুজাহিদ ইসলাম, এবং অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। আমরা একটা আবার আলোচনায় ফিরতে চাই, শুরু করতে চাই অধ্যাপক ডক্টর মুজাহিদ ইসলাম, আপনার মাধ্যমে গত কয়েক দশক ধরে দেশি বিদেশি যে ষড়যন্ত্রগুলো কি কারণে আসলে পার্বত্য চট্টগ্রামে হচ্ছে? ধন্যবাদ আবারও আপনাকে। আসলে আপনি জানেন যে এই যে পার্বত্য চট্টগ্রামের মতো যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোর যে ক্রাইসিসগুলো হয় পৃথিবীর বিভিন্ন জায়গায়, এই ক্রাইসিসের মধ্যে সবসময়ই ইন্টারনাল কিছু ফ্যাক্টর থাকে, আবার এক্সটার্নাল ফ্যাক্টর থাকে। মূলত এক্সটার্নাল ফ্যাক্টরগুলো ছাড়া ইন্টারনাল ফ্যাক্টরগুলো খুব বেশি ফ্লারিশ করতে পারে না। তো পার্বত্য চট্টগ্রামের মধ্যে আমরা যেটা যদি একটু পেছন দিকে একটু তাকাই, অর্থাৎ শান্তি চুক্তির আগের সময়টা যদি দেখি, 70 দশকে যা জনসংহতি সমিতি যেটা ছিল তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র। তো ফলে আমরা এই পরিষ্কার দেখতে পাই যে এই সংকটটা তখনই অতটা ঘনীভূত হতো না যদি প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে আশ্রয় না দিত। তার মানে হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের প্রত্যক্ষ মদদের কারণে, প্রত্যক্ষ আশ্রয়ের কারণে সংকটটি তখন ওই মাত্রায় গিয়েছিল। তারপর 1997 সালে শান্তি চুক্তি হলো। শান্তি চুক্তির নানান রকমের সমস্যা আছে, কিন্তু তারপরেও এক ধরনের আগের মতো পরিস্থিতি নেই, তারপর তার থেকে অনেকটা ভালো অবস্থায় আমরা আছি, এটা বলবোই। তো এখন যে বর্তমান যে জায়গাটায় আমরা আছি, এখনও আমরা একই রকমভাবে লক্ষ্য করি যে বিভিন্নভাবে এখানে একটা আন্তর্জাতিক মদতের প্রশ্নটা আসছে। আমার সহ আলোচক স্যার একটু আগে বলছিলেন যে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করার বিভিন্ন জায়গায় থেকে আন্তর্জাতিক এক ধরনের চক্রান্তের কথা শোনা যায়। আমরা যদি সেই আলোচনাটাই নাও যাই, যে আলোচনাটা ইতিমধ্যে হয়ে গেছে, যে কারণে আমি সেটা বাদ দিয়ে আমি যদি অন্য কনটেক্সটে দেখি, সেটা হলো যে অতি সম্প্রতি আমাদের দেশের যে একটা বড় পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ অগাস্টের পরে 5ই অগাস্টের পরে আমরা জানি যে তৎকালীন শাসক শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, এবং তার মন্ত্রিসভার অধিকাংশ সদস্য, রাজনৈতিক দলের যারা আছে ইত্যাদি সদস্যরা ভারতে অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা দেখি যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা, এই সম্পর্কটা একেবারে ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। অর্থাৎ ভারত বাংলাদেশের জনগণের দিকে তাদের কোনো আগ্রহ নাই, পুরো আগ্রহটা হচ্ছে এক ব্যক্তি এবং একটি দল। এই পরিস্থিতিতে আমরা দেখি যে ওই রাজনৈতিক দলের যে বিভিন্ন পলায়নরত যে নেতা আছে, মন্ত্রী আছে, একজন সাবেক মন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে ভারত যেন কিছু একটা করে বাংলাদেশের জন্য, অর্থাৎ তারা এখানে একটা যুদ্ধাবস্থা তৈরি করার জন্য, ভারতের সহায়তায় যুদ্ধাবস্থা তৈরি করে তারপরে এখানে তারা ক্ষমতায় আবার পুনর্বহাল হতে ইচ্ছুক। সেই পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে যেহেতু সবসময় ছোটোখাটো কিছু গ্রুপ থাকে, যে গ্রুপগুলো অস্থিতিশীলতা তৈরি করতে চেষ্টা করে, সেই পরিস্থিতিতে ভারতের সঙ্গে বর্তমানে যে বাংলাদেশের সম্পর্ক, এবং ভারত যেহেতু চাচ্ছে যে বাংলাদেশের বর্তমান সরকার একটা বেকায়দায় পড়ুক, ফলে ভারত এই ক্ষেত্রে একটা বড় রকমের একটা থ্রেট, এটা আমি মনে করি। জি স্যার, আপনার উত্তর প্রসঙ্গ ধরেই আমি একটু অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান আপনার কাছে যেটি জানতে চাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যেই প্রথম সহিংসতাটি পার্বত্য এলাকায় হয়েছিল, ঠিক একই সময়ে ভারতের মণিপুর রাজ্যেও কিন্তু সহিংসতা হয়েছিল। এর কোনো যোগসূত্র আছে বলে মনে করেন কিনা? হ্যাঁ, স্বাভাবিকভাবেই এটা একটা প্যাটার্ন, এবং ওইখানে যেহেতু রাষ্ট্রধারণা বিকশিত হয়নি, এবং এমনকি গোত্রীয় আনুগত্যের ক্ষেত্রেও কিন্তু ভিন্নতা রয়েছে। আমাদের এখানে যে বিয়েটা হয়েছিল, একটা ওই যে কুকি চীনদের নিয়ে যে সমস্যাটা হয়েছিল, সেটা কিন্তু এক্সটেনশন অফ দ্য মায়ানমার কুকি চীন ইস্যু। ভারতেরও অঙ্গ ওই মণিপুর আর মিজোরামেরও ওইখানেও কিছু ছিল। এটা একটা মানে ইন্ট্রাস্টেট ইয়ে হয়ে গিয়েছিল, ইন্টারস্টেট আর ইন্ট্রাস্টেট দুই রকমেরই গোলযোগ ছিল। তবে মণিপুরের বিষয়টা আরও ব্যাপক ছিল, ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা মণিপুরের কালচার ভারতে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে ওভার হান্ড্রেডস অফ ইয়ার্স, কিন্তু তারপরেও এই 7 সিস্টার্সের মধ্যে মণিপুরই কিন্তু সবচেয়ে বেশি সচেতন, এবং ওইখানে যে জেনারেশন
নতুন জেনারেশন তাদের অনেক বেশি স্বাধীনতা চেতনা স্ট্রং। ভারতের জন্য এটা খুবই একটা স্পর্শকাতর ভয়াবহ ফেইলিওর যে তারা এই 7টা সেভেন সিস্টার্সের মধ্যে স্পেশালি নাগাল্যান্ড, মণিপুর আর অরুণাচল তো বটে, কিন্তু নাগাল্যান্ড মণিপুরের ব্যাপারটা খুবই সেন্সিটিভ, কারণ ওইখানে ভারতীয় সামরিক বাহিনী একেবারেই রিপ্রেসিভ পাথে যে আবার পুরা ডিনায়াল মোডে চলে গিয়েছে। একেবারেই তাদের যে দীর্ঘ সময় ধরে যে রিপ্রেশন, তারপর বিশাল আকারের সামরিক বাহিনীকে প্রয়োগ করে অপমানজনক আচরণ, সেখানকার সচেতন যে নারী সমাজ যারা কিনা অ্যাজ এ হোল পুরা এই মঙ্গোলাইট কালচারে ম্যাট্রিয়ার্কাল একটা সোসাইটি ডেভেলপ করাতে নারী সমাজের যে কর্তৃত্ব এটা এত স্ট্রং, অথচ ভারতীয় কালচারে যে রিপ্রেসিভ অ্যাপ্রোচ নারীদের প্রতি সেটারই প্রতিফলন অনেক বেশি ঘটেছে এই মণিপুরে। আনফর্চুনেটলি ইন্ডিয়ান আর্মি তাদের লেভেল অফ ট্রেনিং, কালচারাল রেসপেক্ট, এখানে তারা এত নিচের পর্যায়ে রয়েছে যে তাদের সামরিক বাহিনীর মধ্যে এর প্রতিফলন কিন্তু আমরাও দেখতে পাই। আমাদের সাথে যখন ডিল করে আমাদের বর্ডার এরিয়াজে বিএসএফ এর আচরণ, যেটা ইজ এ ওয়াইডার এক্সটেনশন অফ দ্য ইন্ডিয়ান মিলিটারি কালচার, খুবই মানে আনফ্রেন্ডলি। মণিপুরে এটা অনেক বেশি প্রতিফলিত হয়েছে এবং এটা আমাদের ইয়ের সাথে আমি সরাসরি যোগাযোগ না থাকলেও আমি তো মনে করি যে আমাদেরকে মণিপুরের যে সংগ্রামটা চলছে সেটার প্রতি এখন আমাদের একটা যোগাযোগ, সহানুভূতি এবং ভারতের থেকে সম্পূর্ণ আলাদা অ্যাপ্রোচ। এবং ক্লিয়ারলি এই সেভেন সিস্টার্সের মধ্যে আসামে, মণিপুরে, নাগাল্যান্ডে এদের এই যে বিচ্ছিন্নতাবাদী বলে ভারত, কিন্তু আমি বলি আত্মনিয়ন্ত্রণ সংগ্রামটা যে চলছে, সেখানে আমাদের ডেফিনেটলি একটা সমর্থন দেওয়া উচিত। এই সমর্থনটা দিলে বরং আমরা সেখানে যে গ্রহণযোগ্যতা পাবো ইন দ্য লং রান, ভারত কিন্তু এইসব জায়গাগুলোকে নিয়ন্ত্রণে রাখবে বলে অন্তত আমি মনে করি না। জি ডক্টর শাহেদ, যেমন আমরা আবার আপনার কাছে ফিরবো। দর্শক, অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। যেমন শামীম কামাল, আপনি আলোচকদের আলোচনা শুনছেন আশা করি। আমরা যেটি জানতে চাই যে সেনাবাহিনীর সার্বভৌমত্ব রক্ষার যে পবিত্র দায়িত্ব, সেই পার্বত্য এলাকায়ও কিন্তু তার অন্তর্ভুক্ত। সেখানে বাঙালি রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে 12টির মতো, প্রায় কম বেশি। এর সাথে কিন্তু সীমান্তবর্তী নানান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীও রয়েছে অন্যান্য রাষ্ট্রের। কতটা চ্যালেঞ্জ আসলে সামাল দিতে হয় সেনা সদস্যদের এই উন্নয়ন কাজ করতে গিয়ে? উন্নয়ন কাজকে আমি একটা চলমান প্রক্রিয়া হিসেবে দেখছি, কিন্তু মূলত এখানে যে চ্যালেঞ্জটা এখন আমরা দেখতে পাচ্ছি সামনে শুরু হয়েছে, বিশেষ করে অগস্টের সরকারের পতনের পরে 80 দশকে 90 দশকে আমরা যে চ্যালেঞ্জ ফেস করেছি তার তুলনায় এটা কিছুই না, একদম নস্যি আমি বলতে চাই। এবং সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে যেভাবে কার্যক্রম করে যাচ্ছে অদ্যাবধি, এখানে কোনোভাবেই আমি মনে করি না খুব বড় ধরনের প্রতিবেশী রাষ্ট্রের খুব বড় যদি ইনফ্লুয়েন্সও থাকে, তাও এটা হ্যান্ডেল করার মতো যথেষ্ট শক্তি সামর্থ্য বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী রয়েছে। এখানে অনেক অফিসার, অনেক সৈনিক জীবন দিয়েছে, অসুস্থ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। এমনকি আমি আমার ব্যক্তিগতভাবে যখন আমি রুমাতে ছিলাম, আমার 12 বছরের মেয়ে একদম মৃত্যুর হাত থেকে ফিরে এসছে, ম্যালেরিয়া, টাইফয়েড। সো এরকম কিন্তু অনেকের অবদান আছে। সুতরাং আমরা এর থেকে অনেক 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 খারাপ সময় দেখেছি এবং সেটা খুব ইজিলি আমরা হ্যান্ডেল করে আসছি। এখন কথা হচ্ছে যে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসতো এবং ভারত যদি না চাইতো, তাহলে কিন্তু 1997 2রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হতো না। এর আগে আমি ঠিক চট্টগ্রামে আমি সদর দপ্তরে ছিলাম, আমরা সে সময় যে জেনারেল অফিসার কমান্ডিং ছিল, ভারতের ডিফেন্স অ্যাটাচেকে নিয়ে আমরা হেলিকপ্টারে করে নিজে আমি ছিলাম ওই কপ্টারে, এবং আমি দেখিয়েছি যে এইটা হচ্ছে কমান্ড পোস্ট বি, মানে সম্পূর্ণরূপে তাদের ট্রেনিং সেন্টার, তাদেরকে রসদ, অস্ত্র, গোলা বারুদ সবকিছু দিয়ে
আমাদের প্রতিবেশী দেশ তাদেরকে সহযোগিতা করত। যখন তারা সিদ্ধান্ত নিল এই সহযোগিতা করবে না, তখনই কিন্তু শান্তি চুক্তি সম্ভব হলো। দেখুন, এই অগাস্টে যখন আপনার সরকার পতন হলো, তারপরে খাগড়াছড়িতে মামুন নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করার পরে আবার কিন্তু নতুন করে এই ঘটনাগুলি সৃষ্টি হলো, নতুন করে অশান্ত হওয়ার সৃষ্টি করলো। সুতরাং এখানে এখন 6টা গ্রুপ কাজ করছে, পার্বত্য জেএসএস, রিফর্ম, ইপিডিএফ গণতান্ত্রিক, তারপরে কেএনএফ। এখন কেএনএফ এর কথাটা খুব ইন্টারেস্টিং, দেখুন কিভাবে ব্যবহার করা হচ্ছে। নাথান বোমান কোথায় আমরা সবাই জানি, বা এখন এটা এমন একটা যুগ, নাথান বোমা এখন মিজোরামে আছে, আমরা স্পষ্ট ভাবে বলতে পারি তার অবস্থান কোথায়। নাথান বোমকে ব্যবহার করছে ভারত এবং তাদের গোয়েন্দা সংস্থা। নাথান বোমকে দ্বিচারিতা করছে নাথান বোমের সাথে। মণিপুরে যখন আপনার মেইটুইদের সাথে কেএনএফ যখন কুকিদের প্রবলেম হচ্ছে, সেখানে কিন্তু নাথান বোমকে ব্যবহার করছে বাংলাদেশের বিরুদ্ধে। সুতরাং এদিকে মায়ানমার সীমান্তে আরাকান আর্মি বলিপাড়ায় চলে আসছে, ওইদিকে কুকিরা, কিন্তু এগুলি কোনো সমস্যা না। আমি এক কথায় স্পষ্ট বলতে চাই যে এই সমস্যা আমাদের মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী যথেষ্ট সামর্থ্যবান, এবং এটা কোনো বিষয় না আমাদের জন্য। এটা আমরা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, আমরা আপনার আলোচনার সূত্র ধরে আবারও ফিরবো। আমরা একটা বিরতিতে যেতে চাই। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো একটি বিরতির, ফিরছি আরো আলোচনা নিয়ে, সাথে থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা করছি আমি মুরসালিন হক জুনায়েদ। আমার সাথে আছেন স্টুডিওতে দুজন অতিথি এবং অনলাইনে আরও একজন যুক্ত আছেন। আমরা সরাসরি শেষ অংশে যেহেতু আছে আলোচনার, খুব অল্প কথায় জানতে চাই অধ্যাপক ডক্টর মুজাহিদ ইসলাম আপনার কাছে, যে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর যে উন্নয়নগুলো হচ্ছে, এর সুফল কিন্তু তারাও ভোগ করছে যারা আসলে সহিংসতা সৃষ্টি করছে, যে নামেই হোক। সেনাবাহিনীর দেশাত্মবোধ এবং উন্নয়নের এই যে সম্মিলনটি আমরা দেখছি, সেখানে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আবারও আপনাকে। সেটা হচ্ছে যে আসলে উন্নয়ন হচ্ছে, এটা হলো সবার আগে, মানে সত্য কথা, বড় কথা, যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গত 1 দশকে বা 2 দশকে ব্যাপক উন্নয়ন হয়েছে 1997 সালের পরে। এই যে উন্নয়ন হচ্ছে, এর উপকারী সবাই, বেনিফিটটা সবাই পাচ্ছে। তো সবাই পেলেও আমরা যদি বলি যে ওই অঞ্চলে যারা বসবাস করেন তাদের মধ্যে খুবই অল্প কিছু মানুষ যারা এই যে সহিংসতা সংঘর্ষের পথকে বেছে নিয়েছে। আমরা একটু আগে আলোচনাটা শুনছিলাম নাথান বোমের কথা, যে তিনি হচ্ছেন কুকিস ইন ন্যাশনাল ফ্রন্ট, সেটার নেতা, এবং তিনি মূলত এই পথটাকে বেছে নিয়েছেন। এখন এই সংখ্যাটা খুবই অল্প, কিন্তু এই যে অল্প সংখ্যক যারা মানুষ আছে, তারা একই সঙ্গে গাছেরটাও খাচ্ছে, তলারটাও খাচ্ছে। অর্থাৎ এই অঞ্চলে যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের সুফল ভোগ করতেছেন। আবার যারা এই ধরনের সহিংসতা সংঘর্ষের পথে যাচ্ছেন, তারা আসলে এক ধরনের আন্তর্জাতিক সহায়তা পাচ্ছেন, অর্থ পাচ্ছেন, এবং সেই মানে বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর যে পৃষ্ঠপোষকতা পাচ্ছে, সেই পৃষ্ঠপোষকতার কারণে তারা এই পথে যাচ্ছে। ফলে আমি বলবো যে মানে এই উন্নয়নের সুফল সেটা সবার জন্য, কিন্তু সুবিধাটা পাচ্ছেন অল্প কিছু মানুষ, মানে ডাবল সুবিধাটা পাচ্ছেন অল্প কিছু মানুষ। ডাবল সুবিধা। জি, আমরা অধ্যাপক ডক্টর শাহেদুজ্জামান আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই যে গতিতে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সেনাবাহিনী উন্নয়ন কাজ করছে, নানাবিধ যে ষড়যন্ত্রগুলোর কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, এটি যদি না থাকতো তাহলে আরো কতটা ত্বরান্বিত হতে পারতো বলে মনে করেন? আমার মনে হয় আরো অনেক বেশি ত্বরান্বিত হতে পারতো, নট বিকজ যে ওইখানে ওই যেসব বাধাগুলোর কথা বলছেন সেটাকে আমি প্রাধান্য না দিয়ে আমি বলবো যে সরকারের ভিতরে যে পাওয়ার স্ট্রাগল, দুর্নীতি এবং চরমভাবে যে মানে কার দায়িত্ব কেউ ঠিক মতো বুঝতে পারছে না, এটা এই বাস্তবতাটা আমার মনে হয় আরও অনেক দ্রুত গতিতে, স্পেশালি সেনাবাহিনী যে উন্নয়ন প্রক্রিয়ায় ইনভলভড হয়েছে, তাদের অ্যাচিভমেন্টটাকে খুব লডেবল আমি বলবো, ভালো, সার্থক। তাছাড়া আগামী দিনগুলোতে আমাদের আরও গ্রেটার ইনভেস্টমেন্ট আনা উচিত ট্যুরিজম ডেভেলপ করতে, স্পেশালি বান্দরবান, ওইসব জায়গায় যত তাড়াতাড়ি ট্যুরিজম ডেভেলপ করবে আর বর্ডার্স, রোডস, কানেক্টিভিটি ডেভেলপ করবে, ততই আমরা কিন্তু এই বাইরের যে নেইবার, পার্শ্ববর্তী দেশের ইনস্টিগেশনের থেকে আমরা রক্ষা পেতে পারবো। জি, শাহেদুজ্জামান, আপনাকে ধন্যবাদ। আমরা একটু নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আপনার কাছে একদম শেষ প্রশ্ন, খুব সংক্ষেপে জানতে চাই, সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তি স্থাপনের পাশাপাশি যোগাযোগ এবং পর্যটনের বিকাশে সেনাবাহিনী অনবদ্য ভূমিকা রেখেছে পার্বত্য চট্টগ্রাম এলাকায়। মূল প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে কোন প্রেক্ষিতে উন্নয়নের এই অসামান্য পরিকল্পনা আসলে সেনাবাহিনী হাতে নিল?
না, প্রথম কথা হচ্ছে যে আমি কৃতিত্ব সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে দিতে চাইনি। সরকার যেভাবে চেয়েছে সেভাবে উন্নয়ন কাজটা হয়েছে। আমরা যেভাবে আদেশ পেয়েছি কাজ করেছি। শুধু এতটুকু কথাই বলতে চাই যে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের 11 ভাগের 1 ভাগ, এবং এটা আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি। তো যদি এটা যদি আজকে ইউরোপের কোনো দেশ হতো তাহলে এইটাই বাংলাদেশের সবচেয়ে বড় মানে ট্যুরিজমের মানে উপার্জনের খাত হতো, মানে বৈদেশিক মুদ্রা অর্জনের। কিন্তু আমরা এত দুর্ভাগ্য, আমাদের এটা মানে বলতে পারি যে দুর্ভাগ্য, যে এখানে স্থানীয় কিছু মানুষজন তারা বুঝতে পারছে না যে জাতীয় স্বার্থের এত বড় একটা জিনিস কিভাবে আমরা হাতছাড়া করছি। আমি আপনাকে নিশ্চিত করে বলতে চাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান কিন্তু হচ্ছে বান্দরবন। আমি সেখানে বান্দরবনের রুমা, আমি সেখানে দুবার ছিলাম। সুতরাং এখানে রোপ লাইন থেকে শুরু করে ট্যুরিজমের একটা বিশাল একটা কাজ করা যেতে পারতো। যতদিন আমাদের মানুষ বুঝতে পারবে, যত তাড়াতাড়ি বুঝতে পারবে, ততই এটা দেশ ও জাতির জন্য কল্যাণ। এবং এখানে সেনাবাহিনীকে যেভাবে নির্দেশ দেওয়া হবে সেভাবেই কার্যক্রম করা হবে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার, সঠিক নির্দেশনার ব্যাপার, এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা যদি স্টেবল থাকে তাহলে এটা খুবই সহজলভ্য একটি বিষয় বলে আমি মনে করছি। জি, ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র আমাদের সাথে যুক্ত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। অনলাইনে এবং স্টুডিওতে ছিলেন অধ্যাপক ডক্টর মুজাহিদ ইসলাম এবং অধ্যাপক ডক্টর এম শাহেদুজ্জামান। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের জনতন্ত্র গণতন্ত্রে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বিষয়ক আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের যে আলোচনার প্রেক্ষিতে যে বিষয়টি বোঝা গেল, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ ভূখণ্ডের সার্বভৌম একটি অংশ, সার্বভৌম রাষ্ট্রের একটি সার্বভৌম অংশ, এবং সেই জায়গায় শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সারা দেশের মতোই সেখানেও যে উন্নয়ন কার্যক্রম সেনাবাহিনীর মাধ্যমে হচ্ছে, সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে, সরকারের তত্ত্বাবধানে সবকিছু মিলে সেখানকার শান্তির যে প্রয়োজনে উন্নয়ন অনস্বীকার্য। এখানকার আজকে যারা আলোচক তারাও তার সাথে একমত হলেন, এবং আমরা এই সব বিষয়ে আরো নতুন নতুন বিষয় নিয়ে আবারও যুক্ত হব জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।